আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণী তৃতীয় পরীক্ষায় মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের ইতিহাস বিষয়ে যে দুই দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বারাসাত এমজিএম হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক আছে ব্লক তৈরি হয় অনেকগুলি এটাবে গ্রাম নিয়ে। এরপর দুই আছে নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলে এটাবে গণতন্ত্র। এরপর তিনে আছে শিবাজি বাঘনখ দিয়ে যাকে হত্যা করেন তার নাম হলো এটাবে আফজল খান। এরপরে চারে শিবাজির মৃত্যুর কত বছর পর মারাঠা শাসন পেশওয়াদের হাতে চলে যায়, তবে 40 বছর। এরপরে পাঁচে আছে ঘরগড়া যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এটাবে নসরত শাহ। এরপরে ছয়ে বন্দে গান ই চিহল গানে শব্দের অর্থ হলো এটাবে 40 জন বান্দা। এরপরে সাথে ভাগবত এর বাংলা অনুবাদের নাম এটাবে শ্রীকৃষ্ণ বিজয়। এরপরে আটে পুঙ্গ নামক ঢোল ব্যবহার করা হয় প্রদত্ত কোন নাচের ক্ষেত্রে, এটা হবে মণিপুরে। এরপরে নয়ে লক্ষণ সেনের পূর্বসূরীরা ছিলেন এটা হবে শিবের উপাসক। এরপরে দশে শ্রীনিবাস ছিলেন সেন যুগের একজন এটা হবে জ্যোতির্বিদ। এরপরে 11 গভর্নর কথাটি অর্থ এটা হবে শাসন করা। এরপরে 12 পুরন্দর সন্ধি অনুযায়ী শিবাজি মোগলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন, এটা হবে 23টি। এরপরে 13 সুফিরা গুরুকে মনে করতো এটা হবে পীর। এরপরে 14 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন এটা হবে চাঁদ রায়। এরপরে 2 এতে আছে নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে বেমানান শব্দটি খুঁজে লেখো, এটা হবে সন্ধ্যাকর নন্দী হবে বেমানান শব্দ। এরপরে 2টা আছে ঠিক না ভুল লেখো। চাহারবাগের প্রসার ঘটেছিল কুতুব শাহী আমলে, এটা ভুল হবে। এরপরে 3 আছে ঠিক না ভুল লেখো। মধ্যযুগে একটি জনপ্রিয় খেলা ছিল কুস্তি, এটা ঠিক হবে। এরপরে 4 আছে বিবৃতিটির সঙ্গে সঠিক ব্যাখ্যা লেখো। বিবৃতিটি হলো মোগল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন, এর সঠিক ব্যাখ্যাটি হবে দুর্গ বানানোর সাম্রাজ্য সুরক্ষিত হতো। এরপরে বিটা আছে এক কথায় উত্তর দাও। একে আছে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরের নাম কি, এর উত্তরটি হবে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরের নাম হলো ইন্দোনেশিয়ার বড়বদিরের বৌদ্ধ বিহার মন্দির। এরপরে 2টা আছে সুরাবুদ্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, বদরুদ্দিন জাকারিয়া। এরপরে 3 আছে জৌনপুরীরা কে তৈরি করেন, এর উত্তরটি হবে হোসেন শাহ জৌনপুরী রাগ তৈরি করেন। এরপরে 4টা আছে দশম শিখ গুরুর নাম কি, দশম শিখ গুরুর নাম হলো গুরু গোবিন্দ সিং। এরপরে 5টা আছে ভারতীয় সংবিধান কবে রচিত হয়, ভারতীয় সংবিধান 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর রচিত হয়। এরপরে 6টা আছে বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন, তবে দ্বিতীয় দেবরায়। এরপরে সিতে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো এটা জল তোলার জন্য। এরপরে 2টা আছে প্রবন্ধ রচনা করে এটা ধৈব। এরপরে 3 আছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল এটা পাল যুগে। এরপর 4 আছে কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন তবে ইলতুৎমিশ। এরপরে 3 থেকে আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 1 আছে সুলতানি এবং মোগল যুগে বাংলা স্থাপত্য শিল্পের কটি পর্যায় ছিল, তবে 3টি পর্যায় ছিল। এরপরে যেটা আছে এবং শেষ পর্যায়ের সময়কাল উল্লেখ করো, শেষ পর্যায়ের সময়কাল হলো 1442 খ্রিস্টাব্দ থেকে 1539 খ্রিস্টাব্দ। এরপরে 2 আছে খালসা নামক সংগঠনটি কবে তৈরি হয় এবং খালসার কাজ কি ছিল, খালসা নামক সংগঠনটি 1699 খ্রিস্টাব্দে তৈরি হয় এবং এর কাজ ছিল এই যে খালসার কাজ ছিল শিখদের নিরাপত্তা রক্ষা করা। এরপরে 3টা আছে জোড় বাংলা কি, এর উত্তরটি হলো
জোড় বাংলা হলো বাংলার এক ধরনের স্থাপত্য রীতি। সুলতানি ও মুঘল যুগে বাংলার স্থাপত্য রীতির একটি বৈশিষ্ট্য হলো ইমারত ইটের ব্যবহার। এই সময় বাংলার মন্দিরগুলি বাড়ির মতো ঢালু করে বানানো হতো। এই বিশেষ নির্মাণ পদ্ধতিকে বলা হয় বাংলা। এই রকম দুটি কাঠামো পাশাপাশি জুড়ে বাংলার যে মন্দির নির্মিত হতো তাকে বলা হতো জোড় বাংলা। এরপরে চারিটা চেয়ে সিদ্ধাচার্য কাদের বলা হতো? এর উত্তরটি হলো পাল যুগে মহাযান বৌদ্ধ মতের পাশাপাশি বজ্রযান বৌদ্ধ মত বিকশিত হয়। এই বজ্রযান মতে নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। যেহেতু এটি 2 নম্বরে তাই পুরোটা বলে দেব। পাল যুগের শেষ দিকে বৌদ্ধ সিদ্ধাচার্যরা স্থানীয় ভাষা চর্যাপদ রচনা শুরু করেছিলেন। খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে লেখা চর্যাপদগুলি থেকে তৎকালীন বাংলার পরিবেশ এবং মানুষের দৈনন্দিন জীবন যাপনের পরিচয় পাওয়া যায়। বলা যায় সিদ্ধাচার্যদের হাত ধরেই আদি বাংলা ভাষা বিকশিত হয়েছিল। লুইপাত, সরহপাত, কর্ণপাত, হুসুকুপাত প্রমুখ ছিলেন সেই যুগের কয়েকজন বিখ্যাত সিদ্ধাচার্য। এরপরে 5টা আছে খুতবা বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো খুতবা শব্দের আসল অর্থ হলো ভাষণ। কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারে নামাজের পর খুতবা পাঠ করতেন। এই খুতবায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকতো। খুতবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করছেন তা জনগণকে জানানো। এরপরে 6টা আছে সরকারের কাজ কি? এর উত্তরটি হলো দেশের জনগণ ভোটের মাধ্যমে দেশ চালাবার জন্য যাদের বেছে নেন তাদের নিয়ে গঠিত হয় সরকার। সরকারের কাজ হলো 1. দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা, 2. জনগণের কল্যাণ করা এবং জনগণ যাতে ভালো থাকে তার উদ্যোগ নেওয়া, 3. দেশের স্বাধীনতা বজায় রাখা, 4. দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সামগ্রিকভাবে উন্নতির জন্য কাজ করা। এরপরে চারিদিকে আছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে নির্বাচনকে সাধারণভাবে কি বলে এবং ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচন হয়? সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? এর উত্তরগুলি হলো নির্বাচনকে সাধারণভাবে বলা হয় ভোট হওয়া, আর ভারতে 5 বছর অন্তর নির্বাচন হয়। এরপর এটা হচ্ছে জনগণ নির্বাচনের মাধ্যমে দেশ চালাবার জন্য যাদের বেছে নেন তারা মিলে গঠিত হয় সরকার। জনগণের নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে গণতন্ত্র বলে। এরপরে 2টা হচ্ছে জারদের সঙ্গে মোগলদের সংঘাত বেঁধেছিল কেন? এর উত্তরটি হলো জাটরা ছিল দিল্লি আগ্রা অঞ্চলে বসবাসকারী কৃষিজীবী গোষ্ঠী। জাটরা মুঘল সম্রাটদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। বিদ্রোহের কারণ মুঘলদের বিরুদ্ধে জাটদের বিদ্রোহের প্রধান কারণ ছিল 1. মুঘলদের ভূমি রাজস্ব নীতি। জাটদের কাছ থেকে অত্যাধিক হারে রাজস্ব আদায় করার জন্য সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে তাদের সঙ্গে সংঘাত হয়। এরপর হচ্ছে ধর্মীয় কারণ। ঔরঙ্গজেবের আমলে অনেক মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল। এরপর যেটা হচ্ছে বিদ্রোহ। ঔরঙ্গজেবের আমলে তিলপতের জাট জমিদার গোখলা নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। এরপরে এটা হচ্ছে সম্রাট আকবরের সঙ্গীত প্রেমের পরিচয় দাও। এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব। এই যে মুঘল আমলের সঙ্গীত চর্চা, এই পয়েন্টটি মুঘল শাসকদের মধ্যে সর্বাপেক্ষা সঙ্গীত প্রেমী ছিলেন সম্রাট আকবর। তাঁর নবরত্ন সভায় গুণীজনদের মধ্যে সঙ্গীতজ্ঞরাও ছিলেন। তানসেন ছিলেন তাদের মধ্যে সবচেয়ে
বিখ্যাত। তিনি দীপক, মেঘামল্লার প্রভৃতি রাগের সৃষ্টি করেছিলেন। কথিত আছে যে তানসেনের সঙ্গীত চর্চায় প্রদীপ নিজে থেকে জ্বলে উঠত, আবার কখনো বা অকালে বর্ষা নামত। এরপরে চারিদিকটা আছে স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো সুলতান আলাউদ্দিন খলজি কুতুব মিনারের চত্বরে যে দরওয়াজা নির্মাণ করেছিলেন তা আলাই দরওয়াজা নামে পরিচিত। আলাই দরওয়াজার বৈশিষ্ট্য: 1. এটি লাল বেলে পাথরে তৈরি হয়েছে। 2. দরওয়াজার গায়ে আল্লাহর কথার পরিবর্তে সুলতানের প্রশংসা খোদাই করা হয়েছে। 3. এটি কুতুব মিনারের চত্বরে নির্মিত হয়েছে। এরপরে 5টা হচ্ছে চোল রাজাদের প্রশাসনিক কাঠামো কেমন ছিল। এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব। চোল শাসন ব্যবস্থায় উর ও নাড়ু হলো দুটি স্থানীয় স্বায়ত্তশাসনমূলক সংস্থা। উর চোল শাসন ব্যবস্থায় প্রদেশ বা মণ্ডলমে কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত যে গ্রাম পরিষদ তাকে উর বলা হতো। নাড়ু গ্রাম পরিষদ বা উর শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। উর ও নাড়ুর কাজ ছিল: 1. স্থানীয় অঞ্চলে স্বায়ত্তশাসন পরিচালনা করা। 2. বিচার করা। 3. রাজস্ব বা কর আদায় করা। এরপরে যেটা আছে 5 দাগে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে পাল আমলের বাংলা শিল্প ও স্থাপত্যের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো এই উত্তরটি: পাল আমলে বাংলা শিল্প স্থাপত্য শিল্পের ইতিহাসে বাংলায় পাল আমলে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বাংলার পাল যুগে শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা সর্বক্ষেত্রেই পাল আমলের অনেক নিদর্শন পাওয়া যায়। বৌদ্ধ ও জৈন স্তূপ: প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলেও স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়, তবে এই আমলে স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এ যুগের স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। এই যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: 1. বাংলাদেশের ঢাকা জেলায় আশরাফপুর। 2. রাজশাহীর পাহাড়পুর। 3. চট্টগ্রাম। 4. পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার ভরতপুর গ্রামের কাছে বৌদ্ধ স্তূপ। বৌদ্ধবিহার ও মন্দির: বাংলার স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন ছিল পাল আমলে নির্মিত বৌদ্ধবিহারগুলি। এই বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান ও বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাল আমলে উল্লেখযোগ্য বিহারগুলি হল পাহাড়পুরের সোমপুর ও অনন্তপুরের বৌদ্ধ বিহার। মন্দিরগুলির মধ্যে সোমপুর বিহারের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপরে 2টা হচ্ছে বাংলা সাহিত্যের আরেকটি পুরনো এবং প্রধান ধারা ছিল মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি আমরা বইয়ের এখান থেকে বলে দেব। বাংলা সাহিত্যের আরেকটি পুরনো এবং প্রধান ধারা ছিল মঙ্গল কাব্য। চণ্ডী, মনসা ধর্ম এইসব দেবদেবীর পুজোর চলন্ত ছিলই। সেই পুজোর সময়ে ওই দেবদেবীর মহিমা শোনানো হতো গান গেয়ে। সেই গানগুলোর ভিতরে একটা গল্প থাকতো। সেই গল্পগুলোকে ধরে বেশ কিছু সাহিত্য লেখা হয়, সেগুলিকেই মঙ্গল কাব্য বলে। মঙ্গল মানে ভালো। যে দেবতা বা দেবীর নামে মঙ্গল কাব্য লেখা হতো তার পুজো করলে ভালো হবে, সেটাই বলার চেষ্টা ছিল। চণ্ডী দেবীকে নিয়ে লেখা হয়েছিল চণ্ডীমঙ্গল। দেবী মনসাকে ঘিরে লেখা হয়েছিল মনসামঙ্গল। ধর্ম ঠাকুর ছিলেন ধর্মমঙ্গলের কেন্দ্রে। অনেক কবি মঙ্গল কাব্য লিখেছেন, তবে সবগুলিতেই গল্পের ভিতর দিয়ে শেষ পর্যন্ত ওই দেবী বা দেবতার পুজোর করা কথা বলা হয়েছে।
চণ্ডী মনসা ধর্ম প্রভৃতি দেবী দেবতা সমাজের নিচু তলার মানুষের পুজো পেতেন। তাই এদের নিয়ে লেখা মঙ্গল কাব্যগুলিতে গরিব সাধারণ মানুষের জীবনের ছবিও পাওয়া যায়। শিবকে নিয়েও এই সময়ে সাহিত্য লেখা হয়েছে। সেই লেখাগুলিকে শিবায়ন বলে। পুরাণে শিব বিষয়ে যে কাহিনী তার সঙ্গে শিব দুর্গার ঘর সংসারের কথা জুড়ে শিবায়ন কাব্যগুলি লেখা হয়েছে। গরিব শিব দুর্গা এবং তাদের জীবনের কথা এসেছে ওই লেখাগুলিতে। শিব সেখানে চাষবাস করে রোজগারের চেষ্টা করে। এই লেখাগুলিতে সেই সময়ে বাংলার গরিব কৃষক পরিবার যেন শিব দুর্গার পরিবার হয়ে গেছে। এরপরে এটা চেয়ে মোগল যুগের শেষ দিকে জাগিরদারি ও মনসুবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল, মোগল সাম্রাজ্যের ওপর এই সংকটের কী প্রভাব পড়েছিল? এর উত্তরগুলি হলো, মুঘল আমলে জাগিরদারি ব্যবস্থা ছিল শাসন ব্যবস্থার মূল ভিত্তি। মুঘল আমলে মনসবদাররা নগদ বেতন অথবা জায়গির পেতেন। যেসব মনসবদার জায়গির পেতেন তাদের তুলদার বলা হতো। সম্রাট আকবরের পরবর্তীকালে জায়গিরদারি প্রথার সংকট সৃষ্টি হয়, যা মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। জায়গিরদারি সংকটের কারণ। জায়গিরদারি প্রথার অন্যতম বৈশিষ্ট্য ছিল জমা ও হাসিল। জমা বলতে বোঝায় সরকারি হিসাবে জমি থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হবে তার হিসাব। হাসিল হলো বাস্তবে যে পরিমাণ রাজস্ব আদায় হতো। সম্রাট আকবরের পরবর্তী সম্রাটদের রাজত্বকালে জায়গিরদারের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, ফলে জমা ও হাসিলের মধ্যে পার্থক্য দিন দিন বৃদ্ধি পায়। ফলাফল, জায়গিরদারি সংকটের ফলে এক হচ্ছে সম্রাট আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হন। দুই, আয়ের অনিশ্চয়তার জন্য বেতনভোগ দক্ষ সেনাবাহিনীর ভরণ পোষণে সম্রাট অপারগ হয়ে ওঠেন। ফলে মুঘল সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তিন, উৎকৃষ্ট জায়গির লাভের জন্য জমিদাররা নিজেদের মধ্যে দলাদলি ও রেষারেষির ফলে সংকট সৃষ্টি করে। এর পরিণামে মুঘল সাম্রাজ্যের সংহতি বিনষ্ট হয়, যা মুঘল সাম্রাজ্যের পতনকে অনিবার্য করে তোলে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।